বসন্ত উৎসবের দ্বিতীয় পার্টটি এখানে আমি শেয়ার করছি। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের বসন্ত উৎসবটা হয়েছিল। ছোট্ট থেকে বড় সবারই একটা আনন্দের মঞ্চ ছিল এই বসন্ত উৎসবের মঞ্চ। এখানে যেমন প্রথিতযশা শিল্পীরাও ছিল, তেমনি যারা শিক্ষানবিশি করছে ছোট, তাদেরকেও সমান মর্যাদা দিয়ে এই অনুষ্ঠানে পারফর্ম করতে দেওয়া হয়েছিল। আসলে সবাই চায় তার শিল্পের সত্তাকে সমগ্র গোষ্ঠীর মধ্যে, জনসাধারণের মধ্যে তুলে ধরতে। সেখান থেকে পাওয়া একটু অনুপ্রেরণা তাদের এগিয়ে চলার পথকে আরও মসৃণ করে, তাদের অনুপ্রেরণা আরও দ্বিগুণ বেড়ে যায়। সেই চেষ্টাই বাণীপুর বসন্ত উৎসব সোসাইটি বিগত 14 বছর ধরে করে চলেছে। আর এই চেষ্টা করে চলেছে বলেই হাজারো প্রতিবন্ধকতা সবসময় তার পেছনে ধাওয়া করে বেড়াচ্ছে। আসলে হয়তো সোশ্যাল মিডিয়া আমি কথাটা বলতে চাই না, তবু বলতে হচ্ছে, কারণ একটাই, এখানে আমাদের এই বসন্ত উৎসব সোসাইটিতে কোনো রাজনৈতিক দলের রং নেই। সর্বসম্মতিক্রমে সবার অংশগ্রহণে এই অনুষ্ঠানটি হয়। আর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে যেখানে জনসমাগম বেশি, সেখানেই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, তারা সেখানে নিজেদের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করে। অবশ্যই তারা তো, তাদের ছাওয়াতেই তো আমরা আছি, কিন্তু সব জায়গায় সব অনুষ্ঠানে রাজনৈতিক রঙটা লাগুক সেটা কিন্তু সবাই চায় না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বাণীপুর বসন্ত উৎসব সোসাইটির অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এখানে কোনো ভাগাভাগি নেই, বিদ্বেষ নেই, সবাই নিজ ছন্দে স্বাধীনভাবে তাদের শিল্পকলার বহিঃপ্রকাশ ঘটায়। আর সেই কারণেই হয়তো এই বসন্ত উৎসবের ওপর এত আঘাত আসে। দ্বিতীয় দিনের সান্ধ্যকালীন অনুষ্ঠান, আমাদের এই দিন 8টা পর্যন্ত অনুষ্ঠান হয়েছিল। তো দেখো, মঞ্চে গান হচ্ছে আর আমরাই সকলে নৃত্য করতে মঞ্চের সামনে উপস্থিত হয়ে গেছি। এই আনন্দ যে কাউকে বলে বোঝাবার নয়, এ শুধু অন্তর দিয়েই উপলব্ধি করতে হয়। যারা এর সাক্ষী একমাত্র তারাই জানবে। 4 দিনব্যাপী আমাদের এই অনুষ্ঠানটা ছিল, 2026 বসন্ত উৎসব সোসাইটির অনুষ্ঠানটা। তো ওই 4 দিনে প্রায় 5 থেকে 600 শিল্পীরা, সমবেত, একক, সমস্ত শিল্পীরা অনুষ্ঠান করেছে। তাদের টিফিন হিসাবে আমরা কি দিয়েছি জানো? ঘুগনি, আলু কাবলি, মুড়ি, বাদাম, জিলিপি, এই সমস্ত। কারণ বাণীপুর বসন্ত উৎসব সোসাইটির কোনো
অনুদান পায় না। সমস্ত সদস্যরা তাদের পকেট থেকে যতটা সম্ভব দিয়ে এই 4 দিনের অনুষ্ঠানটা পরিচালনা করে। আমরা যখন 2012 সালে করেছিলাম তখন আমাদের একদিনই ছিল অনুষ্ঠানটা। গত বছর থেকে আমাদের অনুষ্ঠানটা বাড়ানো হয়েছে। গত বছর হয়েছে 3 দিন, এবার হয়েছে 4 দিন। তো আমরা তো বদ্ধপরিকর। যে বছর করোনা ছিল কোনো জায়গায় বসন্ত উৎসব হয়নি, কিন্তু আমরা সদস্যরা মিলে এই বাণীপুরেই আমাদের বাড়িতেই আমরা বসন্ত উৎসব করেছিলাম এবং সে অনুষ্ঠানও আনন্দে ভরপুর ছিল। ঘরোয়া অনুষ্ঠান হয়েছিল ছোট, কিন্তু তার যে আনন্দের স্ফুরণ সেটা কিন্তু কোনো অংশে কম ছিল না। আসলে আমরা তো এগিয়ে যেতে চাই না, থামতে তো চাই না, তাই তো আমাদেরকে থামাতে পারবে না কেউ। তাই থামানো যাচ্ছে না। বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে চেষ্টা করা হচ্ছে যাতে বাণীপুর বসন্ত উৎসব সোসাইটি অনুষ্ঠান না করতে পারে। জানি না কেন তাদের এই উদ্দেশ্য। এতে কি কোনো সমাজের, কোনো গোষ্ঠীর, কোনো ব্যক্তির কোনো উপকার হবে কি? একটা সুন্দর সংস্কৃতিকে গলা টিপে মেরে ফেলে হবে না। বিগত দিনেও হয়নি, আগামীতেও হবে না, সে ব্যাপারে আমরা নিশ্চিত। কারণ সত্য যে চিরকাল সত্য, সে যে মাথা তুলে দাঁড়াবেই। তাই আমরা কিন্তু আমাদের লক্ষ্যে অবিচল থাকব যতদিন আমাদের শরীরে প্রাণ থাকবে। হয়তো অনেক মানুষ এসেছে, তারা চলেও গেছে, আবার নতুন মানুষ এসেছে, তারা এসে হাল ধরেছে। আসলে কি জানো তো, একটা বাড়ি তৈরি করতে গেলে যখন একটা ভিত তৈরি হয়, সেই ভিতটা একজন মিস্ত্রি তৈরি করে। আবার যখন দেয়াল গাঁথে তখন হয়তো একজন মিস্ত্রি করে। আবার যখন ছাদ ঢালাই হয় তখন হয়তো আর একজন মিস্ত্রি করে। কিন্তু আমরা স্বীকার করি সবসময়, এই যে বাড়িটা তৈরি হলো তাতে সমান অধিকার বর্তমান। হয়তো সময়ের পরিবর্তনে মানুষের মনের মানসিকতার পরিবর্তন হয়েছে। হয়তো সবাই নেই, কিন্তু আমরা মনে করি এই বসন্ত উৎসব সোসাইটির এই যে 14 বছর ধরে অনুষ্ঠান করে চলেছে, এতে সবার কৃতিত্ব বিদ্যমান। কারণ বাণীপুর বসন্ত উৎসব সোসাইটি একা কোনো একটা ব্যক্তি নয়, সামগ্রিকভাবে মিলিত হয়েই এই অনুষ্ঠানের সৃষ্টি। একা একটা মানুষ যদি সে বলে যে আমি এত বড় একটা অনুষ্ঠান করব, সে কি করতে পারবে? আমি মনে করলাম হয়তো তার অনেক টাকা আছে, সে এরকম একটা অনুষ্ঠান করবে, করতেই পারে, কিন্তু সে কি একা পারবে? পারবে না। তারও কিন্তু মানুষের প্রয়োজন। আর বসন্ত উৎসব তো দূরের কথা, সে তো বসন্ত উৎসব সোসাইটিতে একটা সংগঠন, একটা দরিদ্র সংগঠন, যার চাল নেই, চুলো নেই, কিন্তু আছে অনেক ভালো মনের কিছু মানুষ, যারা বাণীপুরের হারিয়ে যাওয়া সংস্কৃতিগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। আমরা এখনো কেউ জানি না এই যে মা বাবার প্রতি
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হচ্ছে। এটাও একটা অনুষ্ঠান ছিল আমাদের। দীপঙ্করকে উত্তরীয় পরিয়ে দেওয়া হলো। উত্তরীয়তে যেটা লেখা আছে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাহাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। রবীন্দ্রনাথকে সম্মান জানিয়েছি, প্রতিবাদ জানিয়েছি। আমরা ক্রমাগত বিতাড়িত। ওই স্থানে শুরু করেছিলাম 12 সালে, আজ ধীরে 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 এই স্থানে এসে হাজির হয়েছে। এই যে মহোৎসবের রান্না শেষ, আমি আর গণেশ দা এখন বাসন মাজতে বসছি। মহোৎসবের খাওয়া দাওয়া আমাদের প্রোগ্রাম শেষ, সব যা খাওয়ানো হয়েছিল সুধাংশু এসছে, সবার লাস্টে নিয়ে খেতে হবে। আমাদের প্রায় 8,000 8,500 লোকরে খাওয়ানো হয়েছে, এখনো বাকি আছে খাবার। আমি আর গণেশ দা এখন দুজনে বাসন মাজতে বসছি। এই যে আমরা মহোৎসবের বাসন মাজছি, আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন। অনুষ্ঠানের মাঝে সম্বর্ধনা অনুষ্ঠান ছিল। তারপরে আমাদের যে দোল উৎসব ছিল সেখানে খিচুড়ি প্রসাদ বিতরণের অনুষ্ঠান ছিল। বাবা মায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ছিল। সমগ্র অনুষ্ঠানটাই একেবারে আবেগপূর্ণ ছিল। বাবা মায়ের প্রতি সন্তানের যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটা, সেটি খুবই সুন্দর একটা আবেগ ঘন মুহূর্তে ভরা ছিল। দেখো, মঞ্চে গান হচ্ছে আর সেই সাথে সাধারণ দর্শক যারা, তারাও নৃত্যে অবতরণ হয়ে গেছে। এটাই হলো বসন্ত উৎসবের একটা মূল আকর্ষণীয় বিষয়। সারা বছর ধরে মানুষ এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। বসন্ত উৎসব হবে, আমরা সবাই মিলে দল বেঁধে যাব, একটু নাচ করব। আসলে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তো জীবনে বেঁচে থাকার রসদ বলো। কিন্তু কোনো একটা গোষ্ঠী, কোনো একটা শ্রেণী, তারা যদি চায় এই সুন্দর অনুষ্ঠানটাকে নষ্ট করে দেব, সম্ভব নয়। বাধা প্রতিবন্ধকতা থাকবে, কিন্তু আমাদের ইচ্ছেটা যদি সৎ থাকে, আমি মনে করি কোনো বাধাই কিন্তু বাধা নয়। উপরে একজন আছেন, তিনি বসে কিন্তু সব দেখতে পাচ্ছেন। সুদে আসলে সব ফিরিয়ে দেবেন, এই আশাতেই আমরা আছি, থাকব, এবং আমাদের লক্ষ্যে অবশ্যই আমরা